মায়ের থেকেই আমি শিক্ষা প্রথমে পাই এবং মায়ের থেকেই অনুপ্রাণিত হয়ে আমি সঙ্গীতকে ভালোবাসতে শিখি। আমি চাকরি জীবনে চাকরি করতে চাইনি এবং সঙ্গীত নিয়েই থাকতে চেয়েছিলাম, এবং গুরু নির্বাচন যদি সঠিক হয় তাহলে অবশ্যই সঙ্গীত তার জীবনে আসবেই। যথার্থ সঙ্গীত শিল্পী হতে গেলে প্রচুর সাধনার দরকার, এবং আমাদের শ্রী ভাতখণ্ডজি মহাশয় বলেছেন 100 জন যদি প্রকৃত গান শেখে 90 জন হবে। আগে আমরা যখন গান শিখতাম গুরুর কাছে, তখন প্রত্যেক ছাত্রছাত্রীর গান কে কিরকমভাবে গাইতো আমরা শুনতাম। তখন তো এত পয়সা ছিল না, টিভি মিডিয়া এত ছিল না, এত শুধু রবীন্দ্রসঙ্গীতই আমরা শুনতাম। তখন আনন্দ আমার প্রচণ্ড হয়েছিল। ঠিক, সেটাই ভীষণ দুঃখের দিন ছিল। আরেকটা দুঃখের দিন আমার, আজ আমরা যার সাথে কথা বলবো তিনি সঙ্গীত অন্তঃপ্রাণ একজন মানুষ। সঙ্গীত চর্চা এবং সঙ্গীত শেখানোর মতো পবিত্র দায়িত্ব পালনের মধ্য দিয়েই তার দিনের শুরু এবং শেষ। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে যেমন তিনি সঙ্গীতকে মিশিয়ে দিয়েছেন, তেমনি সমাজের প্রতিটি মানুষকেও সঙ্গীত সচেতন ও সঙ্গীত প্রেমী করে তোলার এক গুরু দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। আজ আমরা কথা বলবো মাননীয় শ্রী প্রবীর গাঙ্গুলির সঙ্গে। তিনি সঙ্গীত শিক্ষার্থীদের সঙ্গে আপোষহীনভাবে কাজ করেন। সঙ্গীতের শিক্ষকতা তাই তার কাছে পেশাকেন্দ্রিক কোনো ঘটনা নয়, একটি অপূর্ব সুখকর নেশা। ব্যক্তিগত জীবনে কিভাবে এতটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়লেন সঙ্গীতের সাথে, সেই ইতিহাস, তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনারও নানান কথা জানতে দেখুন গুণীজনের সঙ্গে সুমন অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি। কথায় আছে সঙ্গীত, শিশু এবং ফুল, এই তিন জিনিসকে কে না ভালোবাসে। আসলে বিষয়গুলো এমন, এগুলোকে ভালো না বেসে থাকা যায় না। এই যে সঙ্গীত একটি পবিত্র বিষয়, এই বিষয়টিকে যিনি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে, তার পরিবারের সঙ্গে, তার পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে, কর্মজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছেন, এমন একজন সঙ্গীত অন্তঃপ্রাণ মানুষ মাননীয় শ্রী প্রবীর গাঙ্গুলি মহাশয়কে আমরা কাছে পেয়েছি। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। দাদামণি নমস্কার। নমস্কার। আমরা দাদামণির কাছ থেকে বিভিন্ন তথ্য জানবো আজকে। আশা করি আপনাদের এই অনুষ্ঠান অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের এই রবিবারের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। দাদামণি, ছাত্রীদের কাছ থেকে তো আপনার প্রচুর প্রাপ্তি, বহুদিন থেকে আপনি সঙ্গীতের সাধনার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, এবং দর্শকদের জ্ঞাতার্থে আমি বলছি যে আপনার নিজের মেয়েও আজ প্রতিষ্ঠিত দূরদর্শনের শিল্পী। তো এই একটা বিশাল প্রাপ্তি এবং একটা বড় জার্নি। তো সেই জার্নিটা কবে থেকে শুরু হলো আপনার ব্যক্তিগত জীবনে? কি করে সেই সুরের সাধনা শুরু হলো, কবে থেকে, সেটা যদি আমাদের জানান। আপনি প্রথমে বললেন সঙ্গীত, শিশু এবং ফুল, যে না ভাসে ভালো সে বড়ই ভয়ানক। এই উক্তিটি হচ্ছে আমাদের শেক্সপিয়রের। তাই সঙ্গীতে এমন একটা বিষয়, আবার স্বামী বিবেকানন্দ বলেছেন 64 কলার মধ্যে শ্রেষ্ঠ কলা সঙ্গীত কলা, ইহা যাহারা বোঝেন তাহাদের কাছে সর্বোচ্চ উপাসনা। এই সঙ্গীত আমার মায়ের হাত দিয়েই হাতে খড়ি হওয়ার পর, তারপর মা যখন দেখলো যে মাকে দিয়ে আর হচ্ছে না, তখন আমি প্রথম গুরু নির্বাচন করলাম। মায়ে ঠিক করে দিলেন শ্রী রবি ঘোষ। তার কাছে আমি বেশ 30 বছর ধরে শিখলাম। শেখার পর তারপর শ্রী পৃথ্বীনাথ জোয়ারদার, ওনার কাছে শিখলাম।
শিখে, এবং বহির্জগতেও অনেকের কাছেই শিখেছি, নাম বললে শেষ করা যাবে না। তাই সঙ্গীত আমার জীবনে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং সঙ্গীত বিষয়টা আমাদের জল খাবারের মতন নিত্য নৈমিত্তিক। এটা না করলে আমাদের ভালো লাগে না। একদম। দাদামণি যেমন বললেন স্বামী বিবেকানন্দের কথা, আমার মনে পড়ছে যে কথামৃতে কিন্তু পাতায় পাতায় রামকৃষ্ণদেব সঙ্গীতের সেই মূর্ছনায় বারবার তিনি ভাবন্মাদ হয়ে যাচ্ছেন, ভাবে লীন হয়ে যাচ্ছেন। সঙ্গীত যে একটা স্বর্গীয় একটা আধ্যাত্মিক চেতনা এনে দেয় তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং সঙ্গীতের সংস্পর্শে আমরা নিজেরাও কিন্তু অনেক ঋদ্ধ সমৃদ্ধ হতে পারি, নিজেদের আধ্যাত্মিক চেতনাকেও উন্নত করে নিতে পারি। তো যেমনটা বললেন যে আপনার সঙ্গীতের এই নিজের শিক্ষা জীবনে বহু মানুষের সান্নিধ্যে আপনি এসেছেন, তাদের মধ্য থেকে আমি যদি বলি যে এই যে জীবনে সঙ্গীতকে সঙ্গী করে নিয়ে এগিয়ে চলা, এই অনুপ্রেরণা বিশেষ কাউকে বলবেন যে যার কাছ থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছেন যে আমি সঙ্গীতকে নিয়েই এগিয়ে যাব, নাকি সেটা ওই যে মা শুরু করে দিয়েছিল, মাই আপনার প্রথম এবং শেষ অনুপ্রেরণা? সত্যি তাই, মায়ের থেকেই আমি শিক্ষা প্রথমে পাই, এবং মায়ের থেকেই অনুপ্রাণিত হয়ে আমি সঙ্গীতকে ভালোবাসতে শিখি। সঙ্গীত কী জিনিস যত দিন যায় ততই বুঝছি। যেরকম সমুদ্র তলে ডুব দিলে বোঝা যায় কত গভীর, এবং যত গভীরে যাওয়া যায় ততই মণিমাণিক্য পাওয়া যায়। পড়াশোনা যেরকম আকাশ বিস্তৃত, শেষ নেই, এবং পড়াশোনা এবং সঙ্গীত দুটার অপরিসীম। তাই সঙ্গীতের দিকেই আমি মনোনিবেশ করলাম প্রথম থেকেই। আমি চাকরি জীবনে চাকরি করতে চাইনি, এবং সঙ্গীত নিয়েই থাকতে চেয়েছিলাম। এবং সেদিক থেকে আপনি সফল, এটা তো একটা বিশাল প্রাপ্তি। হ্যাঁ। তো এই যে অসংখ্য ছাত্রছাত্রী আপনার কাছে আসার সুযোগ পেয়েছে, আবার অনেকে তো পায়নি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা চায় ভালো করে নিজেদেরকে তৈরি করতে, কিন্তু অনেক সময় সঠিক পরামর্শ, সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের সঠিকভাবে হয়তো চর্চাটা হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে সাধারণভাবে যারা আমাদের ওই পারে রয়েছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, কিন্তু আজকে আপনার কথা বলার শোনার সুযোগ পাচ্ছে, পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমি একটা প্রশ্ন রাখছি যে আদর্শ সঙ্গীত শিল্পী হিসেবে যদি কেউ নিজেকে তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাদের কি কি অবশ্য করণীয়, কোন কোন বিষয়ের দিকে তাদের অবশ্যই নজর দেওয়া উচিত? প্রথমেই বলি, আমাদের গুরু নির্বাচন করতে হবে ঠিক মতন, আর গুরুরাও ছাত্রছাত্রীদের ঠিক মতন নির্বাচন করে ওদের প্রকৃত, ওদের মধ্যে কোনো অভাব যদি থাকে, মানে গলার দিক দিয়ে আমি বলছি, সাধনার দিক দিয়ে, তো গুরুকেই সেটা দেখতে হবে। এবং গুরু নির্বাচন যদি সঠিক হয় তাহলে অবশ্যই সঙ্গীত তার জীবনে আসবেই। ঠিক। তো এই প্রসঙ্গে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দাদামণির সম্পর্কে আমি একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, যে দাদামণি কিন্তু পেশাগত বা পেশা কেন্দ্রিক শিক্ষকতা করেন না। দাদামণি কিন্তু গানকে ভালোবেসে এবং ছাত্রদেরকে তৈরি করার জন্য শেখান। তিনি ভেতর থেকে 16 আনা শিক্ষক, তাই আপোষহীনভাবে শেখান। আমার মনে পড়ছে একটি ঘটনা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আমি আমার নিজের ছেলেকে নিয়ে গিয়েছিলাম দাদামণির কাছে প্রথম দিন, এবং বলেছিলাম যে দেখা যাক ও পারে কিনা। দাদামণি একটা কথাই বলেছিলেন যে ঠিক একই কথা আপনি স্কুলে গিয়ে বলবেন তো, যদি সে অ আ ক খ লিখতে না পারে সেক্ষেত্রে আপনি বলবেন তো যে আজ থেকে তার পড়াশোনাটা আমরা বন্ধ করে দিলাম। এই যে সিরিয়াসনেস, এই যে নিষ্ঠা, এই যে ভালোবাসা, আন্তরিকতা, এই যে শিক্ষা, এই শিক্ষা কিন্তু আমরা দাদামণির কাছ থেকে পাই, এবং আমরা অবশ্যই নতমস্তকে সেগুলো গ্রহণ করি। অতএব দাদামণির প্রতি কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। আপনারা যারা আজকে নতুন, আপনারা সঙ্গে থাকুন, অনেক অমৃত কথা আজকে আমরা এখানে দাদামণির মুখ থেকে শুনবো, যা আপনাদের কাজে লাগবে। ছাত্রছাত্রীরা যারা সঙ্গীত চর্চা করছো, তোমাদের জীবনে অবশ্যই কাজে লাগবে।
এই প্রসঙ্গেই আমরা খুব প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন আমরা জানতে চাইবো যে আদর্শ সঙ্গীত শিল্পী হতে চাইলে কি কি করণীয় সেটা আমরা জানলাম, কিন্তু যথার্থ শিল্পীর কি কি বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া উচিত, অর্থাৎ কি কি করা উচিত নয়, কি কি বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত, সেটা যদি আপনি একটু খুলে বলেন। না, সতর্ক তো তার মানসিক বল যদি না থাকে, শারীরিক শক্তি যদি না থাকে, এরকম বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, যদি সে সবল না হয়। ঠিক, সবল হলে সে গীতা পাঠের মর্মার্থ বুঝবে। ঠিক সেরকমই সঙ্গীতও তাই, যদি সে সবল এবং পরিশ্রমী হয় তাহলে যথার্থভাবেই সঙ্গীত শিল্পী হতে পারে। এবং আমাদের ভাতখণ্ডজি, শ্রী ভাতখণ্ডজি মহাশয় বলেছেন 100 জন যদি প্রকৃত গান শেখে 90 জন হবে শ্রোতা, তারা সম্পূর্ণ শিখতে পারে না। তার মধ্যে দিয়ে 7 জন হবে শিক্ষক আর 3 জন হবে শিল্পী। তাহলে শিল্পী হতে গেলে প্রচুর পরিশ্রমের দরকার, যথার্থ শিল্পী ঠিক আমরা যেটা বুঝি। একদম। আজকাল একটা বিষয় কিন্তু খুব চর্চা হয় যে ছাত্রছাত্রীরা প্রচুর নম্বর পাচ্ছে, প্রচুর সার্টিফিকেট পাচ্ছে বিভিন্ন বিষয়ে, ওরা কিন্তু অনেক ক্ষেত্রে মূল বিষয়ে না ঢুকে শুধু নম্বর, সার্টিফিকেট এই সমস্ত বিষয়ের দিকে ঝুঁকে যাচ্ছে, এবং সেই ধারণা থেকে অনেক অভিভাবক বা ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিন্তু আর্ট বলুন, গান বলুন, এগুলোর সঙ্গে নিজেদেরকে যুক্ত করছে, কিন্তু পরিণতিতে দেখা যাচ্ছে বিভিন্ন অজুহাতে তারা কখনো পরীক্ষার অজুহাতে, কখনো শরীর খারাপের অজুহাতে, বিভিন্ন অজুহাতে সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যায় সার্টিফিকেট লাভ করার পরই। তো শিক্ষক হিসাবে এই বিষয়টি কতটা আহত করে আপনাকে, কিভাবে দেখছেন? ভীষণভাবে আহত করে। কারণ সঙ্গীত যার মধ্যে দিয়ে হয়তো হতো, সে 9-এ পড়তে পড়তেই ছেড়ে দিল পড়াশোনার দোহাই দিয়ে, কিন্তু স্যার আইজাক নিউটন, আইনস্টাইন, তারা কিন্তু আমরা যদি বৈজ্ঞানিক হিসাবে নাও চিনতাম, তাদেরকে চিনতাম ভায়োলিনিস্ট হিসাবে, বেহালা বাদক হিসাবে। এবং ওনারা এত দক্ষ ছিল যে আমরা ওই দিকটা আমরা জানি না বা জানতে চাই না। এবং পড়াশোনা কোনো ব্যাহত করে না, ব্যাহত হয় না সঙ্গীত দিয়ে। ঠিক। এই প্রসঙ্গে আমি বলবো যে আমাদের বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে, অর্থাৎ যদি ইচ্ছে থাকে, ইচ্ছে শক্তি যদি থাকে, তাহলে কিন্তু সবকিছুই সম্ভব। এবং আমরা জানি, দাদামণি বলছিলেন স্বামী বিবেকানন্দের কথা, কি অসম্ভব শাস্ত্রীয় সঙ্গীত তিনি গাইতে পারতেন, কি প্রতিভা ছিল। এবং তার অন্যান্য যে প্রতিভা তারও কিন্তু অন্তহীন। অতএব প্রতিভা যদি ভেতরে থাকে, তার চর্চাটা প্রয়োজন, মানসিকতা প্রয়োজন, তাই না? সেই মনোবল, নিষ্ঠা, ইচ্ছে, স্টুডিয়াস হতে হবে। মেরিটোরিয়াস তো হলে পড়াশোনা হয়, কিন্তু স্টুডিয়াস গান এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। গানের যত সে প্র্যাকটিস করবে তার তত উন্নতি লাভ হবে। অর্থাৎ সাধনা কিন্তু করে যেতে হবে, আন্তরিকভাবে সাধনা করলে অবশ্যই কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে সে হয়তো সে নিজেও জানে না। যদি চর্চা করা যায় সঠিকভাবে, তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের এই আলোচনা চলতে থাকবে। আপনাদের যদি দাদামণির কাছ থেকে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কোশ্চেন করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। যে কোনো প্রশ্নের উত্তর দাদামণি কিন্তু আপনাদের দেবে, এবং আমি আশা করি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হবে, এবং আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে প্রয়োজনে কিন্তু আমরা পরবর্তীতে আরো কোনো অনুষ্ঠানে আবার দাদামণির সঙ্গে মিলিত হব। আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, দেখতে থাকুন মনের মতো প্রাসন চ্যানেলটি। এবারে আমরা দাদামণির কাছ থেকে জানতে চাইবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। দাদামণি, আপনার ছোটবেলা এবং এখনকার যে শৈশব আপনি চারপাশে দেখছেন, নতুন প্রজন্ম, কিরকম পার্থক্য লক্ষ্য করছেন? তার ইতিবাচক বা নেতিবাচক দিকগুলো যদি একটু আপনার অনুভূতিটা শেয়ার করেন, বিশেষ করে এই সঙ্গীত শিক্ষক হিসেবে সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি সেই বিষয়টি একটু ব্যাখ্যা করেন। আগে আমরা যখন গান শিখতাম গুরুর কাছে, তখন প্রত্যেকের
প্রত্যেক ছাত্রছাত্রীর গান কে কিরকমভাবে গাইতো আমরা শুনতাম, আমাদের ভুলগুলি তার মধ্যে দিয়ে সংশোধন হতো এবং তাদের ভালো জিনিসটা আমাদের মধ্যে আসতো। এখন হচ্ছে কি, আমরা একা একা শিখতে চাই এবং কারো গান আমরা শুনি না, কারো কোনো ছাত্রছাত্রীদের গান আমার হয়ে গেল, চলে গেলাম। এটাই একটা মানে ডিমেরিটস। ঠিক, ডিমেরিটস একদম। মানে অন্যের ভালো জিনিসটাও আমরা নিতে জানি না, হ্যাঁ। খারাপ জিনিসটাও আমরা বুঝি না, যে আমার মধ্যে যে কি ভালো জিনিস কি খারাপ জিনিস অন্যদের মধ্যে আছে সেটা আমরা নিয়েও না, দেইও না, যার জন্য আমরা একটা সীমিত অবস্থায় থাকি। ঠিক। তার জন্য প্রত্যেকের উচিত, প্রত্যেক ছাত্রছাত্রীদের উচিত অন্যের গান শোনা, অন্যের এই সাংস্কৃতিক জীবন, যে সে কবিতা পাঠই করুক, গানই করুক, নাচই করুক, অন্যেরটা দেখা, যে কে কিরকম করে। আমরা সেটা দেখতে চাই না, দেখতে মানে এত সংকীর্ণ সময়ের মধ্যে আমরা পড়াশোনায় ব্যস্ত এত হওয়াতে মা বাবাই আমাদের উদ্বুদ্ধ করতে পারে না। এটা একটা ডিমেরিটস। কিন্তু আমরা আমাদের জীবনে আমরা তখন তো এত ইসে ছিল না, টিভি মিডিয়া এত ছিল না, এত শুধু রবীন্দ্রসঙ্গীতই আমরা শুনতাম, রেডিও, আধুনিক গান শুনতাম, অনুরোধের আসর, এইসব শুনেই আমরা বড় হয়েছি এবং একবার শুনেই আমরা তুলতে পারতাম, কারণ প্রকৃতভাবে আমরা শেখার চেষ্টা করেছিলাম। ঠিক। এখন সেটা হয় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ছাত্রছাত্রী তাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য অভিভাবকদের আরেকটু সচেতন হতে হবে, যাতে করে তারা সামাজিক হতে পারে। এখন আমরা মানুষ সমাজবদ্ধ জীব, কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটা খুব ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা যতটা মোবাইলে সোশ্যাল, ততটা প্র্যাকটিক্যালি সোশ্যাল নই। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো বিষয় শুধু এখানে নয়, বিষয় আরো গভীরে। এই যে মোবাইল বললাম, এই মোবাইল আসক্তি কিন্তু আমাদের প্রজন্মে, মানে আমরা যখন শৈশব, আমাদের তখন ছিল না, আপনাদের সময় তো নিশ্চয়ই নেই। আর এই যুগে মোবাইলের মতো এইরকম নানান রকমের সমস্যা, নেতিবাচক প্রভাব, যার জন্য এই প্রজন্ম কিন্তু অনেকটা অসহায়ও বটে। তারা একেবারে দিশেহারা। ওরা তো সামনে সুযোগ পেয়ে যাচ্ছে, সেখানে ওরা আসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই সহজলভ্য হয়ে যাচ্ছে। কিন্তু সেই আসক্তি, সেই নেতিবাচক পরিবেশ থেকে, সেই নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসতে গান কিভাবে সাহায্য করতে পারে, তা যদি একটু আপনার দৃষ্টি। গান তো অধ্যবসায়ের দ্বারাই হবে, সকালবেলায় এবং সন্ধ্যার সময় আমাদের মনটাকে শান্ত রাখার জন্য এবং গলাটাকে পরিশীলিত করার জন্য প্রচণ্ডভাবে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিস যদি না থাকে তাহলে আমরা প্রকৃত শিল্পী হতে পারি না। একদম। এবং আমরা জানি যে গান কিন্তু অনেক রকম আছে, কোনোটা হয়তো সুর নির্ভর, কোনোটা বাণী নির্ভর। তো যে কোনো একটা বিষয় আমরা যদি গান ধরে থাকি, তাহলে সেই সুরের মূর্ছনায় তার মধ্যে যেমন একটা অনুভূতির বিকাশ ঘটবে, আবার বাণীর দিকেও যদি আমরা নজর দেই, তাহলেও কিন্তু আমাদের চেতনার অনেক বিকাশ ঘটতে পারে, তাই না? শেষে আরেকটা প্রশ্ন, যে এই যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে নিজেদেরকে বিকশিত করতে পারে না এবং সঠিকভাবে তারা গাইডেন্স পায় না, সেক্ষেত্রে অভিভাবকদের কিরকম ভূমিকা হওয়া উচিত, সেই বিষয়টা যদি আপনি একটু দিক নির্দেশ করে দেন। সেই গুরুকে বিশ্বাস করতে হবে এবং গুরু যেটা বলবে সেটাই অভিভাবকদের মানতে হবে, এবং তাহলে ছাত্রছাত্রীদের তাদের ছেলে মেয়েদের উন্নতি হয়। কারণ সকালবেলায় যদি তার মা বাবা ডেকে না দেয়, প্রথম অবস্থায় একটু কঠিন, কষ্ট হবেই, ডেকে দিতে হবে, প্র্যাকটিস করাতে হবে, পড়াশোনাও করাতে হবে, এবং তারপর বিকালবেলাও তাকে বসাতে হবে ছোট অবস্থায়। এবং যখন সে 8, 9, 10-এ উঠবে, তখন অটোমেটিক্যালি সঙ্গীতের প্রতি তার ভালোবাসা জন্মাবে। সে তখন আর বলতে হবে না, তখন হয়তো 8-10 ঘন্টায় প্র্যাকটিস করবে সে। ঠিক। অর্থাৎ শুরুটা কিন্তু অভিভাবকদের করিয়ে দিতে হবে এবং ছাত্রছাত্রীদের উপর পুরোটা ছেড়ে না দিয়ে প্রথম দিকটায় নিজেদের দায়িত্ব
সেই বিষয়টাকে লক্ষ্য রাখা, তাদের চর্চা ঠিক মতো হচ্ছে কিনা, গুরুর কথা মতো মেনে চলছে কিনা, এবং আমার মনে হয় আরো ভালো হয় যদি নিজেরাও যুক্ত হয়ে যাওয়া যায়। হ্যাঁ, সঙ্গীত একটা পরিবেশ যদি, হ্যাঁ, পরিবারে যদি একটা পরিবেশ একদম যদি হয়, ঠিক, খুবই ভালো হয়। ঠিক। তো আমাদের এই অনুষ্ঠান চলছে এবং আরো চলবে। শেষে দাদামণির ব্যক্তিগত জীবনের অনেক কথা আমরা নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে যারা দাদামণির এই প্রোগ্রাম দেখে আনন্দিত হচ্ছেন, উপকৃত হচ্ছেন, যদি দাদামণিকে আপনারা ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে দিক নির্দেশ করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমাদের এই উদ্যোগকে যদি আপনাদের মনে হয় সমর্থনযোগ্য, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পথ চলার সঙ্গী হবেন। এবারে আমরা দাদামণির ব্যক্তিগত জীবনের কিছু তথ্য জানতে খুব আগ্রহী, জানি আপনারাও খুব আগ্রহী। দাদামণি, যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি, এরকম কোনো ঘটনা বা কোনো মুহূর্ত যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন। 1974 সালে আমি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে নাম দিই। তখন আমি শিক্ষার্থী। সেই সময় জলপাইগুড়িতে জাজি মানে বিচারক হিসাবে এসেছিলেন অরিন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন সান্যাল মানে পাহাড়ি সান্যালের দাদা, তনিমা ঠাকুর, প্রভাত ভূষণ, বিমল ভূষণের ভাই প্রভাত ভূষণ এসেছিলেন বিচারক হিসাবে। সেখানে আমি প্রথম হই এবং আরো খুব আমার আনন্দ লেগেছিল। আমরা সেই সময় খেতে বসেছিলাম যখন, তখন আমাকে ডেকে আমাকে বলছিল যে তোমার দ্বারা সঙ্গীত হবে। সেই মুহূর্তটা আমার প্রচন্ড আনন্দের এক। আর 2 নম্বর হচ্ছে আমার আনন্দ আরেকটা, যে ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হয় এই 5 বছর আগে। সেটাও আমার খুব আনন্দের। এবং আমার মেয়ের সাফল্য, অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে 2 বার চ্যাম্পিয়ন, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া, রেডিও এবং টিভিতে গাওয়া, যেটা আমরা করতে পারিনি, আমার মেয়ে করেছে এবং আমার স্ত্রী করেছে সঙ্গীত। অল ইন্ডিয়া রেডিওতে স্ত্রীও করেছে। আচ্ছা আচ্ছা। তাই সুতরাং তখন আনন্দ আমার প্রচন্ড হয়েছিল। ঠিক ঠিক। তার উল্টোটা যদি বলি, যে জীবনের সবচেয়ে দুঃসময়, যন্ত্রণার কোনো মুহূর্ত যা সাময়িকভাবে খুব নিজেকে বিব্রত করেছিল, এমন কোনো ঘটনা মনে পড়ে? ঘটনা তো আমার 1 নাম্বার হচ্ছে মায়ের চলে যাওয়া, যে আমাকে হাতে ধরে গান শিখিয়েছিল প্রথম অবস্থায়, সেই 1984 সালে। সেটাই ভীষণ দুঃখের দিন ছিল। আরেকটা দুঃখের দিন আমার ঠিকানা বদল, আমি এখানে চলে আসি, সেটাই দুঃখের দিন। এবং কিন্তু আমার সঙ্গীত আমাকে ছাড়েনি বা আমিও সঙ্গীতকে ছাড়িনি। এই সঙ্গীতের মাধ্যমে আমি চলেছি এবং চলছি। ঠিক, আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চেয়েছিলাম যে প্রত্যেক মানুষের জীবনে দুঃসময় আসতেই পারে। যখন দুঃসময় আসে, যখন কঠিন মুহূর্ত আসে, তখন সেই মুহূর্তকে কাটিয়ে ওঠার জন্য সঙ্গীত কতটা সাহায্য করতে পারে? সঙ্গীত অবশ্যই সাহায্য করে। সঙ্গীতকে মানে সাধনা যদি থাকে, সঙ্গীতের তপস্যা সাধনা যদি থাকে, ওই তখনই সঙ্গীত নিয়ে এবং পার্থিব জিনিস অনেক কিছু ভুলে থাকা যায়। এবং হয়তো অনেক কিছু আমরা পাই না, কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়ে সেটাই পাই। এবং সঙ্গীতের মধ্যে দিয়েই সর্বশ্রেষ্ঠ পাওয়া সাধক রামপ্রসাদ, মীরাবাই, এরাই তো পেয়েছিলেন সঙ্গীতের দিয়ে। এবং সঙ্গীত দিয়েই যদি উৎকৃষ্ট সাধনা হয়, প্রকৃত অর্থে সেই অর্থে আমি ব্যর্থ, কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়েই আমি আছি। না, ব্যর্থ তো নয়, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি এবং আগামীতে আরো অনেক কিছু পাবো। দাদামণিকে আমরা চাইলেই আবার নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে পাবো, এই প্রত্যাশা রাখছি। আপনাদের আবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে সঙ্গীত সম্পর্কিত,
কোনো সমস্যা তার সমাধান কিন্তু দাদামণি অবশ্যই আপনাদের বলে দেবেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার দাদামণির সঙ্গে আমরা মিলিত হব আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে। তার আগে আমরা আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী রবিবার আমরা আবার নতুন কোনো অতিথি, আবার নতুন কোনো গুণীজনের সঙ্গে মিলিত হব। আমরা আবার নতুন কোনো গুণীজনের পরামর্শ নিয়ে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুধু যাবার আগে একটি আপনাদের কাছে অনুরোধ, এই উদ্যোগকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয়, আবার বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পথ চলার পাথেও কিন্তু আপনারাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি, নমস্কার।